প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের এইচএসের যে চতুর্থ সেমিস্টারের এবিটে টেস্ট পেপার বেরিয়েছে 25-26-এর, সেই এবিটে টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের যে প্রথম সেটটি রয়েছে, অর্থাৎ পেজ নাম্বারটা বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে তোমাদের জন্য AC 25। তো এই পেজে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের ক্লাস নিয়ে এলাম। তো ভিডিওটা একটু বড় হবে, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টার মতন টাইমিংসে শেষ করে দেবো। তো তোমরা দেখতে থাকো। বলা রয়েছে, দেখো, ব্রিটিশ রাজ বলতে কী বোঝো, তোমাদের বইতে প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি সোজাসুজি, ঠিক আছে? আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? তো ব্রিটিশ রাজ বলতে কী বোঝো, তোমাদের প্রথম প্রশ্ন ছিল। মান হচ্ছে এই প্রশ্নটার, এটা কাটিং প্রশ্ন, ঠিক আছে? 1 নাম্বারের লিখতে হবে। দেখো কি বলবে, ব্রিটিশ রাজ বলতে ভারতীয় উপমহাদেশে 1818 থেকে 1947 সাল পর্যন্ত সরাসরি ব্রিটিশ মুকুটে, অর্থাৎ ব্রিটিশ ক্রাউন যেটাকে ইংলিশে বলা হয়, শাসনকালকে বোঝায়। রাজা শব্দটি হিন্দি থেকে এসেছে, যার অর্থ শাসন বা রাজত্ব। ব্রিটিশ রাজ্যের মূল বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো। 1 নাম্বারে যেহেতু ওইটুকু লিখলেও হবে, তবুও আমি জাস্ট একটু, যদি বড়োভাবে কেউ লিখতে চাও বা যদি 2 নাম্বারের দেয় সেরকমই যদি লিখতে হয়, সেরকমও তৈরি করে দিয়েছি। দেখো, সূচনাকাল ও প্রেক্ষাপট: 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের অবসান ঘটে। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারতে শাসন আইন পাসের মাধ্যম দিয়ে ভারতে শাসনভার কোম্পানি থেকে সরাসরি ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। এভাবেই ব্রিটিশ রাজত্বের সূচনা হয়। এবার দেখো ভৌগোলিক বিস্তার। ব্রিটিশ রাজা, মানে ব্রিটিশ রাজ আর কি, কেবল বর্তমান ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর অধীনে ছিল বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, অর্থাৎ বর্মা নামেও যেটা পরিচিত, ঠিক আছে? 1886 থেকে 1937 পর্যন্ত ভারতের অংশ হিসাবে এগুলো ছিল, ঠিক আছে? অর্থাৎ এগুলো নিয়েই একটা ভারতবর্ষ ছিল আর কি। তারপর দেখো শাসন কাঠামো। ব্রিটিশ রাজ্যের অধীনে 2 ধরনের অঞ্চল ছিল ব্রিটিশ ভারত, ঠিক আছে? যে অঞ্চলগুলো সরাসরি ব্রিটিশ কর্মকর্তাদের দ্বারা শাসিত হতো, দেশীয় রাজ্য, ঠিক আছে? দেখো এখানে বলা রয়েছে, যেটা ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম রাজ্যগুলো যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর, এরা হচ্ছে ভারতের, এগুলো হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য, ঠিক আছে? এবং তার পাশাপাশি ক্ষুদ্রতম রাজ্য। দেখো, যারা ব্রিটিশদের আনুগত্য স্বীকার করে অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন বজায় রাখত। 4 নম্বর হচ্ছে, দেখো, ভাইসরয় ও প্রশাসন। ব্রিটেনের রানী প্রতিনিধি হিসেবে ভারতে ভাইসরয় নিযুক্ত হতেন। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। প্রশাসন পরিচালনের জন্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS, যেটা, ঠিক আছে, ছিল মেরুদণ্ডের স্বরূপ। 5 নম্বর হচ্ছে ব্রিটিশ রাজ্যের অবসান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের স্বাধীনতা আন্দোলন সেটা তীব্রতর হয় আর কি। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারত ও পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে এবং ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাসের মাধ্যমে ব্রিটিশ রাজ্যের মানে অবসান ঘটে, ঠিক আছে? এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। তার সঙ্গে আর একটা প্রশ্ন 2 নম্বরে দেওয়া রয়েছে। এটা কিন্তু আমি বড় প্রশ্নও তৈরি করতে পারো এইরকম লিখলে, ঠিক আছে? তো সেই হিসাবে তৈরি করে দিয়েছি। নাহলে প্রথমের ওই যে কয়েক লাইন ওইটুকুই লাগলে হবে 1 নম্বরে, যেহেতু তোমাদের বইতে এখানে এই পেজে দেওয়া রয়েছে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট প্রশ্ন ছিল 2 নম্বরের একটা, যে প্রশ্নটা হচ্ছে, তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পূর্বে 1763 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলে সাধারণ জনগণ তথা কৃষক শ্রেণী ব্রিটিশ রাজের বিরুদ্ধে কেন অসন্তুষ্ট হয়েছিল? এই প্রশ্নটা ছিল, দেখে নাও। 1857 সালে সিপাহী বিদ্রোহে অনেক আগে থেকেই বাংলা ও বিহারের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক সমাজ আর কি, ব্রিটিশ শাসনের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। 1763 থেকে 1856 এই সালের মধ্যে সংগঠিত বিভিন্ন বিদ্রোহ কী কী হয়েছিল দেখো। এবারে নামগুলো দেওয়া রয়েছে: ফকির সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ, প্রাথমিক পর্যায়টা মানে মেনলি স্টার্ট হয়েছিল আর কি, সাঁওতাল বিদ্রোহ, এগুলো প্রভৃতি। এই সমস্ত জাতীয় যে বিদ্রোহগুলো শুরু হয়েছিল, এই অসন্তোষের বহিঃপ্রকাশে কৃষক ও সাধারণ জনগণের এই অসন্তোষের প্রধান মানে কারণগুলো নিচে আলোচনা করা হলো। দেখো, কৃষক এবং সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ হয়েছিল মানে এই বিদ্রোহগুলোর মধ্য দিয়ে, কী কারণে হয়েছিল সেই কারণগুলো দেখো। 1 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত, উচ্চ রাজস্বের হার। 1793 সালে লর্ড কর্নওয়ালিসলি প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। এবারে দেখো, জমির মালিকানা হারানো। এবারে দেখো, কৃষকরা জমির ওপর তাদের চিরাচরিত অধিকার হারিয়ে কেবল জমিদার প্রজা বা ভাড়াটিয়াতে পরিণত হয়, অর্থাৎ মানে নিজের জমি হারিয়ে দিয়ে সেই নিজের জমিকেই আবার হচ্ছে মানে ভাগ চাষি হিসাবে মানে চাষবাস করতেছে, এরকম টাইপের জিনিসটা আর কি। তারপর দেখো, অত্যাধিক খাজনা। কোম্পানিকে নির্দিষ্ট রাজস্ব দেওয়ার চাপে জমিদার কৃষকদের ওপর অতিরিক্ত খাজনার বোঝা চাপিয়ে দিত। খরা বা বন্যার সময় ও খাজনা মুকুব করা হতো না। 2 নম্বর যেটা মেনলি পয়েন্টটা, যেটা জমিদার ও মধ্যস্থতাভোগীদের মানে শোষণ, যেটা হচ্ছে কি না, রাজস্ব আদায়ের জন্য জমিদারদের নিজের মানে নিচে যেটা হচ্ছে যে তোমার পাট্টা ওই সময়কার ছিল আর কি, সেই পত্তনিক বলা হয় ওদেরকে। তো দর পত্তনিকদের নামক অসংখ্য মধ্যস্থতাভোগী বা মানে দালালের যেটা সৃষ্টি হয়। এরা হচ্ছে প্রত্যেকেই নিজের লাভের জন্য কৃষকের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে খাজনা আদায় করতো। খাজনা দিতে দেরি হলে কৃষকদের হালের বলদ কেড়ে নেওয়া হতো, মানে যেটা দিয়ে তারা হাল করতো, হালের যে বলদ, সেই বলদ কেড়ে নেওয়া হতো। সে সময় তো বলদ ছিল, এখন তেমন কি ট্রাক্টর এসছে, হারভেস্টার এসছে, এগুলো এসছে, কিন্তু তখন তো সে যুগে তো আর ছিল না, সে যুগে বলদ ছিল, ঠিক আছে? আর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, এইরকমই ঘটনা ঘটতো, নিত্য নৈমিত্তিক, মানে প্রত্যেক দিনকার ঘটনা এটা। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, মহাজনদের ঋণের ফাঁদ। কি বলবে, নগদের টাকায় খাজনা মেটানোর জন্য নিরুপায় কৃষকরা গ্রামের মহাজনদের কাছ থেকে চড়া সুদের ঋণ নিতে বাধ্য হতো। অশিক্ষিত কৃষকদের টিপসই নিয়ে জাল দলিলে আটক ফেলে মহাজনেরা তাদের সর্বশান্ত করতো। একবার ঋণের জালে পড়লে বংশ পরম্পরায় সেই ঋণ শোধ করতে হতো, ঠিক আছে? মানে সেই ঋণ শোধ করতে তো তাও পারতো না, এই জন্য সেই ঋণ শোধ হতো না, ঠিক আছে? এই জন্য এরকমই ভাষাটা দিয়েছি। 4 নম্বর, নীলকর সাহেবদের অত্যাচার। কি না, বাংলার উর্বর জমিতে ধান চাষ করতে বাধা দিয়ে ব্রিটিশ নীলকররা কৃষকদের কি করতে বলতো না, নীল চাষ করতে বাধ্য করতো। নীল চাষে লাভ কম, তো লাভ তো দূরে থাক, উল্টে কৃষকদের লক্ষ্য
লোকসান হতো, জমির ক্ষতি হতো, ঠিক আছে। চাষ করতে অস্বীকার করলে চাষিদের নীলকুঠিতে বন্দী করে চাবুক মারা হতো এবং তাদের স্ত্রী সন্তানদের ওপর অত্যাচার চালানো হতো, শারীরিক মানসিক উভয়। 5 নম্বর হচ্ছে অরণ্য আইন ও আদিবাসী অধিকার হরণ। ব্রিটিশ সরকার নতুন অরণ্য আইন জারি করে বনজ সম্পদের ওপর আদিবাসীদের যেমন সাঁওতাল কোল চিরাচরিত অধিকার কেড়ে নেয়। আদিবাসীরা তাদের চাষের জমি ও শিকারের অধিকার হারিয়ে ব্রিটিশ প্রশাসনের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। 6 নম্বর দেবে যেটা কুটির শিল্পের বিনাশ। কি লিখবে না, ব্রিটিশদের আমদানিকৃত সস্তা কলের কাপড় চাপে বাংলায় তাঁত শিল্প ও অন্যান্য গ্রামীণ শিল্প ধ্বংস হয়ে যায়। এর ফলে বহু কারিগর কাজ হারিয়ে কৃষির ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা জমির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং দরিদ্রতা আরও বাড়িয়ে দেয়। সারসংক্ষেপ অর্থাৎ উপসংহার তোমরা কি লিখবে এই প্রশ্নটার উত্তরের পরিপ্রেক্ষিতে? দেখো, অর্থনৈতিক ঋণের বোঝা, দুর্ভিক্ষ যেমন 1770 এর এবং 1776 যে মনন্তর অর্থাৎ বন্যা যে হয়েছিল, এবং দারিদ্র, রাজনৈতিক চিরাচরিত অধিকার হারানো এবং ব্রিটিশদের নতুন কাঠামোগত যে সমস্ত আইন, সেই সমস্ত আইনগুলো প্রণয়ন হয়েছিল, ঠিক আছে। সামাজিক ও জমিদারদের নীলকরদের অমানবিক অত্যাচার এর জন্য নির্যাতন হয়েছিল, এটাই করবে উত্তরটা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য ছিল যেটা অথবার প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বলতে কি একটি মানে মহাবিদ্রোহকে কি একটি গণ অভ্যুত্থান বলা যায়? দেখো, এখানে এই প্রশ্নটার মান কিন্তু তোমাদের যেটা দিয়েছে 3 নাম্বার, ঠিক আছে। পুরোটাই লিখতে হবে 3 নাম্বার। দেখো কি লিখবে যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি একটি ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। এর সাপেক্ষে প্রধান যুক্তিগুলো হলো, 1 নাম্বার কি লিখবে, জনসাধারণের অংশগ্রহণ, এটা প্রথম নম্বর পয়েন্ট। আর ওর আগেই যে 2 লাইন মতন বা 2.5 লাইন বলতে পারো, ওটা এই হলো অবধি, ওটা একটা ভূমিকা দিয়ে দেবে, পয়েন্ট এক্সট্রাভাবে করতে পারো, ভূমিকা পয়েন্টটা করতে পারো, ঠিক আছে। ভূমিকাটা এরকমই লিখতে পারো ওখানে, ঠিক আছে। তো দেখো তারপরে প্রথম পয়েন্টে কি দেবে, যদিও বিদ্রোহটি সিপাহীদের দ্বারা শুরু হয়েছিল, কিন্তু খুব দ্রুত বাংলা, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সাধারণ কৃষক, কারিগর এবং সাধারণ মানুষরা এতে যোগ দিতে থাকে। মানে প্রথমত হচ্ছে কৃষকদের মেনলি লক্ষ্য করে শুরু হয়েছিল, প্রথমত কিন্তু সিপাহীদের মধ্যে শুরু হয়েছিল, পরবর্তী সময় সেটা এক্সপ্যান্ড করে অর্থাৎ মানে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, ব্লাস্ট হয়, অর্থাৎ সাধারণ মানুষ এতে যোগদান করে স্বতঃস্ফূর্তভাবে। অনেক ক্ষেত্রে সিপাহীরা বিদ্রোহ করার আগে সাধারণ জনতা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল, মানে সিপাহীদের আগে মানে সাধারণ মানুষ যুদ্ধে জড়িয়ে পড়েছিল আর কি অনেক ক্ষেত্রে। তারপর দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে বেসামরিক নিহতের সংখ্যা। ঐতিহাসিক টমাস লোর এর তথ্য অনুযায়ী এই বিদ্রোহ দমন করতে গিয়ে ব্রিটিশরা যে পরিমাণ ভারতীয়কে হত্যা করেছিল, তার সিংহভাগই ছিল সাধারণ অসামরিক নাগরিক। এটি প্রমাণ করে যে বিদ্রোহটি জনমানুষে কতটা গভীর প্রভাব ফেলেছিল। 3 নম্বর হিন্দু মুসলিম ঐক্য। এই বিদ্রোহে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের তাড়ানোর চেষ্টা করে বা ব্রিটিশদের তাড়াতে সচেষ্ট হয়, এটা লিখবে, যা এক্ষেত্রে একটি জাতীয় পর্যায়ে গণবিক্ষোভের মর্যাদা দেয়। তোমরা সবসময় ভাষাগুলো সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদেরও মনে থাকবে এবং যে খাতা দেখবে তারও দেখতে সুবিধা হবে, ঠিক আছে। উপসংহার, যদিও ভারতের সব প্রান্তে বা সব শ্রেণীর মানুষ যেমন শিক্ষিত, মধ্যবিত্ত বা দেশীয় রাজস্ব সমূহ এতে অংশ নেয়নি, তবুও বিশাল ভৌগোলিক এলাকা এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের কারণে একে একটি সীমাবদ্ধ গণ অভ্যুত্থান বলা যুক্তিযুক্ত, অতএব বলা চলে। 2 নম্বর প্রশ্ন দেখো 2 এর দাগে। এবার দেখো তো দেখো প্রথম প্রশ্নটা যেটা তোমাদের বলেছে যে জাতীয়তাবাদ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো, ঠিক আছে। তো এই প্রশ্নটা মান 1 কি লিখবে, জাতীয়তাবাদ সাধারণত বিশ্বাস করে যে এটি মানে মানে এটি একটি জাতি তার নিজস্ব সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন করার অধিকারী এবং সেই রাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এটি একটি সমৃদ্ধ পরিচয় বোধ তৈরি করে, যা ভাষা, সংস্কৃতির ইতিহাস বা ভৌগোলিক অবস্থানের মতন সাধারণ উপাদানগুলির উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। ভারতীয় জাতীয়তাবাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের আদর্শ এবং স্বাধীনোত্তর ভারতীয় প্রজাতন্ত্রের রাজনীতিতে সেই আদর্শের প্রভাবকে বোঝায়। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্নটা যেটা ছিল 2 নম্বরে লিখতে হবে। তো দেখো এখানে বলা রয়েছে সেটা হচ্ছে কি না, তোমাদের জন্য ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধে যে প্রভাব লক্ষ্য করা যায় তার মধ্যে যে কোনো 2টি বিষয় উল্লেখ করতে বলেছিল। তো 2টো পয়েন্ট আমি দিয়ে দিয়েছি। দেখো, যুদ্ধের ফলে ব্রিটিশ ভারত সরকারের প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যা মেটাতে যুদ্ধ ঋণ এবং বর্ধিত কর যেমন আয় কর ব্যাকের মধ্যে লেখা রয়েছে চালু করা হয়। তারপর দেখো 1913 থেকে 1918 সালের মধ্যে এই 5 বছর আর কি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল, যা সাধারণ মানুষের জন্য বিরাট অসুবিধার সৃষ্টি করে এবং তাদের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন করে তোলে। এগুলো হয়েছিল, এগুলো লিখবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরে যাবো। তো দেখো তোমাদের অথবাদে লেখা রয়েছে কোন আইন অনুযায়ী ভারতবর্ষ 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে। এই প্রশ্নটার মান কিন্তু 1। দেখো এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, কাটিং প্রশ্ন 1 1 1 করে 3 নাম্বার। দেখো ভারতবর্ষ 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুযায়ী স্বাধীনতা লাভ করে, এটা লিখবে 1 নাম্বার, ঠিক আছে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে যে পরবর্তী প্রশ্ন আবার একটা কাটিং প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো এখানে লক্ষ্য করো যে 1947 খ্রিস্টাব্দের 14 থেকে 15 অগাস্টের মধ্যরাতে ভারতীয় গণপরিষদের বিশেষ অধিবেশনে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে কে শপথ গ্রহণ করেন। তো তার নামটা লিখতে হবে। তো প্রথম স্বাধীন গভর্নর কে ছিলেন, যে এই মানে আইনটি 1947 সালের 18 জুলাই ব্রিটিশ রাজকীয় সম্মতি লাভ করেছিল এবং এর মাধ্যমেই 15 আগস্ট ব্রিটিশ ভারতের শাসনভার ভারত ও পাকিস্তান এই দুইটি রাষ্ট্র হাতে তুলে দেওয়া হয়। আচ্ছা, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে গণপরিষদের এই অধিবেশনে জওহরলাল নেহেরু তার বিখ্যাত যে
মানে তার বিখ্যাত যে ট্রাস্ট উইথ ডিসনি ভাষণটি দিয়েছিলেন। এরপর 15ই অগস্ট সকালে লর্ড মাউন্টব্যাটেন ভারতের গভর্নর জেনারেল হিসাবে শপথ নেন। এই প্রশ্নটার উত্তরটা এরকমভাবে লিখতে হবে তোমাদেরকে একটু গুছিয়ে, এবং প্রধানমন্ত্রী হিসেবে নেহেরু ও তার মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, পরবর্তী আরেকটি প্রশ্ন ছিল কাটিং প্রশ্ন, যে লিয়াকত আলী কে ছিলেন। ঠিক আছে, লিয়াকত আলী কে ছিলেন না নবাবজাদা লিয়াকত আলী খান 1895 থেকে 1951, অর্থাৎ তার জন্ম এবং মৃত্যু সালটি এখানে উল্লেখ করা রয়েছে, ছিলেন দক্ষিণ এশিয়ার একজন প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদ এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, তারপর দেখো নেক্সট 3 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বুঝো? পঞ্চশীল নীতিকে জোট নিরপেক্ষ আন্দোলনের পথ নির্দেশক হিসাবে গণ্য করা যায় কি? এইটার প্রশ্নটার মানটা দেখো 2+1 মানে 3। প্রথম প্রশ্নটার মান 2, দ্বিতীয় প্রশ্নটার মান 1। দেখো মূল ধারণা, অর্থাৎ তোমাদের যেহেতু প্রথম প্রশ্নটা বলেছি জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বুঝো, এর মূল ধারণাটা দিতে হবে। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী শিবির এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক শিবির, এই দুইটি সামরিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে, বা মানে এই দুটি ভাগে বিভক্ত হয় আর কি, ব্লক মানে ভাগ। এখন মানে তখন ভারত সহ সদ্য স্বাধীন হওয়া এশিয়া ও আফ্রিকা দেশগুলো কোনো পক্ষেই যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীনভাবে বিদেশি নীতি পরিচালনা, এই নীতি হলো জোট নিরপেক্ষতা প্রতিষ্ঠা ও লক্ষ্য। কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বা কী লক্ষ্য ছিল? 1955 সালে বাংলুং সম্মেলনে এবং 1961 সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে এই আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ নেয় বা পায়। ঠিক আছে, এর প্রধান লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বর্ণবৈষম্যের বিরোধিতা করা। ঠিক আছে, এবং মানে বিশ্ব শান্তি রক্ষা করা। সংক্ষেপে দেখো, কোনো সামরিক জোট নাম না লিখিয়ে নিজেদের মানে স্বতন্ত্র বজায় রেখে বিশ্ব রাজনীতিতে সক্রিয় থাকাই হলো জোট নিরপেক্ষ আন্দোলনে। এর প্রধান প্রবক্তা ছিলেন জওহরলাল নেহরু আর জোসেফ ব্রোজ টিটো এবং জামাল আবদেল নাসির। তারপর দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নটা 1 নম্বরের প্রশ্ন ছিল যে পঞ্চশীল নীতিকে জোট নিরপেক্ষ আন্দোলনের পথ নির্দেশক হিসাবে গণ্য করা যায় কি? অবশ্যই উত্তরটা হবে হ্যাঁ। কেন? দেখো তার ব্যাখ্যাটা। পঞ্চশীল নীতি ও জোট নিরপেক্ষ আন্দোলন 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মানে প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে, এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই তিব্বত সংক্রান্ত এক চুক্তিতে এই 5টি মূল নীতি ঘোষণা করেন। পরবর্তীতে এই নীতিগুলোই 1961 সালে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল স্তম্ভ হয়ে দাঁড়ায়, এবং পঞ্চশীল নীতিগুলো হলো 1, 2, 3 করে দেওয়া রয়েছে, দেখে নাও। একে বলা রয়েছে একে অপরের ভূখণ্ড অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, মানে এক দেশের বর্ডার অন্য দেশের বর্ডারের প্রতি শ্রদ্ধা থাকবে 2 দেশ। ঠিক আছে, তারপর দেখো নেক্সট 2 নম্বরটা হচ্ছে পারস্পরিক অনাক্রমণ, অর্থাৎ কেউ কাউকে আক্রমণ করবে না। ঠিক আছে, তো তারপর দেখো নেক্সট 3 দাগে বলা রয়েছে যেটা একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ ইন্টারনাল ম্যাটার বা এক্সটার্নাল ম্যাটারে হঠাৎ কেউ জড়াবে না। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও সাম্য। 5 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ সহবাসস্থান, অর্থাৎ সমস্ত দেশ শান্তিপূর্ণভাবে সহবাসস্থান করবে। তারপর দেখো কেন একে পথ নির্দেশক বলা হয়। দেখো এই যে প্রশ্নটা, ঠিক আছে, তো এই যে পথ নির্দেশক হিসাবে কেন গণ্য করা হয় তার ব্যাখ্যাটা এখানে দেখে নাও। স্বাধীন বিদেশ নীতি, প্রথম পয়েন্ট। এই নীতিগুলো সদ্য স্বাধীন দেশগুলোকে কোনো শক্তিশালী দেশের হাতে পুতুল না হয়ে নিজের মতন করে চলার সাহস জগিয়েছিল। স্নায়ুযুদ্ধ থেকে দূরত্ব, মার্কিন বা সোভিয়েত কোনো সামরিক জোট যোগ না দিয়ে শান্তি বজায় রাখার উপায় বাতলে দিয়েছিল এই নীতি। বাংডুং সম্মেলন 1955 সালের বাংডুং সম্মেলনে এই 5টি নীতিকে সম্প্রসারিত করে 10টি নীতি মানে 10শীল গ্রহণ করা হয়। ঠিক আছে, যেটাকে 10শীল বলা হয় আর কি, 10টি নীতি, যা জোট নিরপেক্ষ আন্দোলনকে পূর্ণাঙ্গ রূপ দেয়। এবারে আসছি আমরা অথবার প্রশ্ন। বলা রয়েছে অর্থনৈতিক উদারীকরণের সংকটের কয়েকটি প্রধান দিক উল্লেখ করো। এটা একটাই প্রশ্ন, 3 নম্বর। দেখো অর্থনৈতিক উদারীকরণের সংকটের প্রধান দিকসমূহ: 1, কৃষি খাতে অবহেলা ও সংকট। উদারীকরণের ফলে মূলত শিল্প ও পরিষেবা অর্থাৎ সার্ভিস সেক্টর, যেটা খাতের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল, এর ফলে কৃষি খাতে সরকারি বিনিয়োগ ও ভর্তুকি কমে যায়। বহুজাতিক সংস্থাগুলোর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার প্রান্তিক কৃষকরা চরম আর্থিক সংকটে পড়ে এবং অনেক ক্ষেত্রে কৃষক আত্মহত্যার মতন ঘটনা বেছে নেয়। এই জন্য ঘটনা বৃদ্ধি পায়, মানে সে সময় প্রচুর হচ্ছে কৃষক আত্মহত্যা পথ বেছে নিয়েছিল আর কি। তারপর দেখো 2 নম্বর হচ্ছে বৈষম্য ও বেকারত্বতা বৃদ্ধি। কীভাবে হয়েছিল? দেখো উদারীকরণের ফলে সম্পদ মূলত শহরে ধনীকেন্দ্রিক শ্রেণীর হাতে কুক্ষিগত হয়েছিল, অর্থাৎ যাদের টাকা ছিল সেই সময় তারা কিন্তু সম্পদগুলোকে আগে ভাগে কিনে নিয়েছিল। ঠিক আছে, ফলে ধনী ও দরিদ্রের মধ্যে যে ব্যবধান চরম আকার ধারণ করেছিল, অর্থাৎ বিভেদরা। ঠিক আছে, ভেদাভেদরা আর কি। তাছাড়া কলকারখানার উন্নত প্রযুক্তি ব্যবহার এবং অটোমেশনের ফলে অনেক ক্ষেত্রে শ্রমিক ছাঁটাই হয়েছে এবং শ্রমিকের কর্মসংস্থানের নিরাপত্তা হ্রাস পেয়েছে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর দেশীয় শিল্পের ক্ষতি ও পরনির্ভরশীলতা। দেখো বিদেশি কোম্পানি ও পণ্যের জন্য বাজার খুলে দেওয়ার ফলে অনেক ছোট ও মাঝারি দেশীয় শিল্প অর্থাৎ স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিজগুলো হয় সেইগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে এবং বন্ধ হয়ে যায়। এর ফলে দেশের অর্থনীতি অনেকটাই বিদেশি বিনিয়োগ এবং বহুজাতিক সংস্থা MNCs ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করে। সবশেষ উপসংহার দেবে, যদি উদারীকরণ ভারতকে বিশ্ব অর্থনীতির মূল স্রোতে সামিল করেছে, মানে যদিও আর কি, কিন্তু উপযুক্ত ভারসাম্যহীনতার কারণে গ্রাম শহর এবং ধনী দরিদ্রের বৈষম্য আজ এক বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। এবারে দেখো 4 নম্বর প্রশ্নে যাব। পাকিস্তান 1948 খ্রিস্টাব্দ থেকে পূর্ব পাকিস্তান
উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্র সমাজ কীভাবে প্রতিবাদ জানিয়েছিল? 2 নম্বরে লিখতে হবে এটা। ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গড়ে ওঠার কারণ কি? এটা 1 নম্বরে লিখতে হবে। দেখো উত্তরটা কি লিখবে? 1948 সাল থেকে পূর্ব পাকিস্তানে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টার বিরুদ্ধে ছাত্র সমাজ অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও সাহসী প্রতিবাদ গড়ে তুলেছিল। সংগঠিত প্রতিরোধ 1948 দেখে নাও 1948 সালে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঘোষণা করেন উর্দু অ্যান্ড উর্দু অ্যালোন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন উপস্থিত ছাত্ররা তাৎক্ষণিকভাবে নো 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 বা না না না, যেটা বাংলায় দাঁড়ায় ইংলিশে নো নো আর বাংলায় না না, ঠিক আছে, ধ্বনি তুলে এর তীব্র প্রতিবাদ জানায়। এর আগে 2রা মার্চ ছাত্রদের উদ্যোগেই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। এবারে দেখো আন্দোলন ও ধর্মঘট। ছাত্ররা উর্দুদের প্রতি মিছিল, মিটিং এবং সাধারণ ধর্মঘট পালন শুরু করে। তারা দাবি তুলেছে সংখ্যাগরিষ্ঠতা ভাষা হিসাবে বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। এই প্রতিবাদে ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভাষায় আন্দোলনের রূপ নেয়। ঠিক আছে, তারপর দেখো পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থ রক্ষায় মুসলিম লীগের বিকল্প হিসাবে একটি শক্তিশালী বিরোধী দল গঠন এবং বাঙালি রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে 1949 সালে ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গড়ে ওঠে। 2 নম্বর যে প্রশ্নটা ছিল 1 নম্বরে লিখতে হতো যে এখানে প্রশ্নটা বলেছে না, তোমরা বইটা লক্ষ্য করো যে ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গড়ে ওঠার কারণ কি। এই প্রশ্নটার উত্তরটা এইটা দেবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বরে লিখতে হবে। এরপর দেখো অথবার প্রশ্ন 1959 খ্রিস্টাব্দে, ঠিক আছে, পাকিস্তান সরকার দুটি কালা আইন কেন প্রণয়ন করেছিল? এটার মান 2। আর অস্থায়ী বাংলাদেশ সরকার বলতে কি বুঝো? এটা হচ্ছে মান 1। ঠিক আছে, এই নিয়ে 3 নাম্বার কাটিং প্রশ্ন। এটা দেখো 1959 খ্রিস্টাব্দে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান মূলত দেশের ঝানু রাজনীতিবিদদের রাজনীতি থেকে দূরে সরিয়ে নিজের ক্ষমতাকে অর্থাৎ নিজের ক্ষমতা অর্জন করার জন্য আর কি, তো দেখো করার জন্য 2টি দমনমূলক আইন, যা ইতিহাসে কালো আইন নামে পরিচিত, প্রণয়ন করেছিল। সেই দুটো আইন দুটি প্রণয়নের প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো। PODO অর্থাৎ এর ফুল ফর্ম কি? পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। 1959 সালের মার্চ মাসে এই আইনটি পাস করা হয়। এর উদ্দেশ্য ছিল সরকারি পদে আসীন ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি বা অসৎ আচরণের অভিযোগ এনে তাদের বিচার করা এবং রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা। সেকেন্ড আর একটা যে আইনটা এনেছিল EBDO অর্থাৎ কি? ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। এটি ছিল আরও কঠোর। 1959 সালের অগস্ট মাসের জারি করা এই আইনের মাধ্যমে প্রায় 6000 রাজনীতিবিদকে, যা তাদের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের মতন নেতারাও ছিলেন এই আইনের আওতায় আর কি, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অজুহাতে 1966 সাল পর্যন্ত নির্বাচনী রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। সংক্ষেপে বলা যেতে পারে রাজনৈতিক বিরোধিতার মুখে বন্ধ করা এবং একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতেই আইয়ুব খান এই আইনটি ব্যবহার করেছিল। আচ্ছা দেখো 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধ পরিচালনা এবং স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক কাজ সম্পন্ন করার জন্য যে প্রথম সরকার গঠিত হয়েছিল তাকেই অস্থায়ী বাংলাদেশ সরকার বলা হয়। ঠিক আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা ছিল যে অস্থায়ী বাংলাদেশ সরকার বলতে কী বুঝো, 1 নম্বরে ছিল, এটুকুই লিখবে। এবারে আসছি বিভাগ খ। এখানে দেখো 4 নম্বরের প্রশ্নগুলি এবারে আরম্ভ হবে। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন তোমাদের 5 থেকে বলা হচ্ছে দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পশ্চাতে ধর্মীয় প্রেক্ষাপটে কতখানি দায়ী ছিল। দেখো এই প্রশ্নটা কি লিখবে? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পশ্চাতে ধর্মীয় প্রেক্ষাপট কতখানি দায়ী ছিল দেখে নাও। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ, যাকে সিপাহী বিদ্রোহ নামে ডাকা হয়, এটি ছিল ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় ধরনের সশস্ত্র বিরোধী আন্দোলন বা বিদ্রোহ। এই বিদ্রোহের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ থাকলেও ধর্মীয় প্রেক্ষাপট এবং তৎকালীন মানুষের মনে তৈরি হওয়া ধর্মান্তরকরণ এবং আতঙ্ক ছিল অন্যতম প্রধান চালিকা শক্তি। এবারে দেখো 4 নম্বরের উপযোগী করে তোমরা কিভাবে লিখবে দেখে নাও। ব্রিটিশদের কিছু সংস্কারমূলক পদক্ষেপ এবং আচরণ যা ছিল ভারতীয়দের মনে বিশ্বাস জন্মেছিল যে কোম্পানি তাদের ধর্ম নষ্ট করতে চাইছে। 1 নম্বর দেবে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা। এর পরিপ্রেক্ষিতে কী দিবে বর্ণনাটা? 19 শতকে মাঝামাঝি সময়ে ভারতের খ্রিস্টান মিশনারিদের প্রভাব বৃদ্ধি পায়। মিশনারিরা প্রকাশ্যে হিন্দু ও ইসলাম ধর্মের সমালোচনা করত এবং জেলখানা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে খ্রিস্ট ধর্ম প্রচার করত। ভারতীয়দের ধারণা ছিল যে ব্রিটিশ সরকার পরোক্ষভাবে সবাইকে খ্রিস্টান বানানোর পরিকল্পনা করছে। 2 নম্বর দেবে যে পয়েন্ট সামাজিক সংস্কার ও ধর্মীয় আঘাত। ব্রিটিশ সরকার সতীদাহ প্রথা উচ্ছেদ 1829, ঠিক আছে, বিধবা বিবাহ প্রচলন 1856। এগুলো হচ্ছে কবে কোন সালে হয়েছিল সালগুলো দিয়েছি, ঠিক আছে, এবং কন্যা শিশু হত্যা নিষিদ্ধ করার মতন সংস্কারগুলি কার্যকর করে। শিক্ষিত সমাজ একে স্বাগত জানায় ও রক্ষণশীল হিন্দুরা একে তাদের সনাতন ধর্মের হস্তক্ষেপ বলে মনে করত। এছাড়া 1850 সালে লেক্স লোকি, এখানে দেখো ইংলিশে ওটা দিয়েছি, আইন অনুযায়ী, ঠিক আছে, হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে গ্রহণ করলে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত না হওয়ার নিয়মটি হিন্দুদের ক্ষুব্ধ করে। ঠিক আছে, হিন্দুরা মনে করছে যে পৈতৃক সম্পত্তি থেকে তাকে ধর্মান্তর যেহেতু হয়ে যাচ্ছে, তো তাকে পৈতৃক সম্পত্তি থেকেও চ্যুত করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে, অধিকার থাকবে না তার ওই পৈতৃক সম্পত্তির প্রতি। 3 নম্বর দেখো বলা হচ্ছে গ্রিজড কার্তুজ ও ধর্মীয় অনুভূতি। বিদ্রোহ তাৎক্ষণিক কারণ ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজ। এটা তোমরা 7-8 থেকে পড়ে আসছো, ঠিক আছে। গুজব ছড়িয়ে পড়ে যে এই কার্তুজ টোটা গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি, দাঁত দিয়ে এই টোটা কেটে কার্তুজটাই হচ্ছে টোটা, ঠিক আছে, তো কাটতে হতো বলে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীরা মনে করলেন যে ব্রিটিশরা তাদের ধর্ম নাশের ষড়যন্ত্র করছে।
4 নাম্বার যেটা দেবে জাতপাত হারানোর ভয়। সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের তিলক কাটা, দাড়ি রাখা বা পাগড়ি পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া 1856 সালে সাধারণ পরিষেবা তালিকাভুক্তি আইন অর্থাৎ জেনারেল সার্ভিস যেটাকে বলা হয় এনলিস্টেড অ্যাক্ট অনুযায়ী ভারতীয়দের সমুদ্রযাত্রা বাধ্যতামূলক করা হয়, যা সে সময়কার রক্ষণশীল হিন্দুদের কাছে ধর্মনাশের সামিল ছিল। উপসংহার কি দেবে? মূলত চর্বি মিশ্রিত কার্তুজের ঘটনাটি ছিল বারুদের স্তূপে আগুনের ফুলকির মতন বা স্ফুলিঙ্গের মতন কাজ করা, অর্থাৎ বলে না আগুনে ঘিতাহুতি দেওয়া, সেই রকমই ব্যাপারটা আর কি। দীর্ঘদিনের পুঞ্জীভূত ধর্মীয় আতঙ্কই 1857 সালে সিপাহী ও সাধারণ মানুষকে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব অথবার প্রশ্ন। বলা রয়েছে দেখো যে তোমাদের জন্য 1858 খ্রিস্টাব্দের পর ভারতীয় শাসন ব্যবস্থার রূপরেখা নির্ণয়ে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে নতুন কোন দিক আলোকপাত করেছে বা রয়েছে আর কি। এটা পুরোটাই 4 নাম্বার। দেখো এখানে এই যে প্রশ্নটার উত্তর, এবারে দেখো পরপর করে আমি আলোচনা করছি, দেখতে থাকো। পর থেকে আমরা দেখব, তো দেখো আমরা তারপর থেকে দেখব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। আর তারপরে আমরা দেখব, ঠিক আছে? তো দেখো তারপরে অথবার প্রশ্ন তোমাদের জন্য দেওয়া রয়েছে, তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো, আমি প্রশ্নটা পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা রয়েছে যেটা অথবার প্রশ্ন আর কি, যে 1858 খ্রিস্টাব্দের পর ভারতীয় শাসন ব্যবস্থার রূপরেখা নির্ণয়ে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে নতুন কোন দিকের আলোকপাত রয়েছে। তো এই প্রশ্নের উত্তরটা এখান থেকে তোমাদের লিখতে হবে। দেখো তোমাদের এইরকমই লাইন বাই লাইন পড়ে বোঝাতে গেলে অনেকটা করে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তোমরা দেখে দেখে বড় হয়েছো লিখে নিতে পারবে। আমি আর বলছি না, আমি পরবর্তীতে স্ক্রল করে করে তুলে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নাও। তোমরা তার ছোটো নাও, দুদিন পর তোমরা কলেজে ভর্তি হবে, ঠিক আছে? তো দেখতে থাকো এখানে। আর বলে দিই, আমাদের কলেজের উপর আলাদা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন কেরিয়ার রিলেটেড যে ভিডিওগুলো আমরা চাকরির চ্যানেলে পোস্ট করে থাকি, আমাদের চাকরির অর্থাৎ জব প্রিপারেশনের পশ্চিমবঙ্গের চ্যানেল রয়েছে। তো পশ্চিমবঙ্গে যা যা জব প্রিপারেশন নিতে পারবে সমস্ত কিছু ফ্রি অফ কস্ট, তো ওই চ্যানেলটার লিঙ্কও দেওয়া রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, এটা আছে দেশীয় রাজ্য ও সত্যবিলোপ নীতির বাতিল, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। 4 নম্বর পয়েন্ট ধর্মীয় সামাজিক প্রতিশ্রুতি, ঠিক আছে? ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে, ঠিক আছে? এবারে আসছি আমরা পরবর্তী 6 দাগের প্রশ্ন। তোমাদের বইতে দেখো প্রশ্নটা, দ্বিজাতি তত্ত্বের প্রচারে স্যার সৈয়দ আহমেদ খান কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখান থেকে দেখো 2 নেশন যে থিওরি, এখান থেকে উত্তরটা প্রশ্নটার দেওয়া রয়েছে। দেখো পরপর করে দেখে দেখে তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট এখানে তোমাদের পয়েন্ট করা আরম্ভ করতে হবে, যে স্বতন্ত্র বোধের উন্মেষ, এটা প্রথম পয়েন্ট, ঠিক আছে? তো মানে দেখো তারপরে পয়েন্ট করবে কংগ্রেস বিরোধিতা, রাজনৈতিক সচেতনতা, এর আবার ব্যাখ্যা দেবে। এর আগের পয়েন্টের ব্যাখ্যা দেখলে তারপরের পয়েন্টের মানে ব্যাখ্যাটা দেবে। তার আগে পয়েন্টটা দেখে নাও, শিক্ষা ও মানে সাংস্কৃতিক স্বাতন্ত্র, যেটা আছে আলিগড় আন্দোলন নামে পরিচিত। দেখো ব্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে আলিগড় আন্দোলন, ঠিক আছে? এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপরে দেখো নেক্সট পরবর্তী পয়েন্ট করবে সংখ্যালঘু স্বার্থ রক্ষা, এর উপর ব্যাখ্যা দিবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে উপসংহার, উপসংহারের সবশেষে এই প্রশ্নটার উপসংহারটা লিখবে। তারপরে দেখো নেক্সট পরবর্তী, এবারে যাব অথবার প্রশ্ন। আচ্ছা, এরপর আমরা অথবার প্রশ্ন দেখব, হিন্দু মহাসভা প্রতিষ্ঠার প্রেক্ষাপট হিসাবে কয়েকটি উল্লেখযোগ্য দিক উল্লেখ করো। এখানে দেখো অথবার প্রশ্নের উত্তরটা এখান থেকে লেখাটা স্টার্ট হয়েছে। দেখো কী লিখবে দেখে নাও, পরপর করে এটা ভূমিকা দিবে। তারপরে এটার বেশ কিছু রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট ছিল, দেখে নাও। তারপরে হচ্ছে প্রথম পয়েন্ট করবে মুসলিম লীগের প্রতিষ্ঠার ব্যাখ্যা দেবে। আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা শর্টে তোমরা সমস্ত প্রশ্নের উপর দেখে নিতে পারো। তবুও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানছি। কী করবো বলো তো, তোমাদের তো বড় প্রশ্নের উপর পরীক্ষা, আমাদের হাতে কিছু নেই গো। দেখো যদি লাইন বাই লাইন প্রথম থেকে যেমনটা দেখে যদি করতে যেতাম, তখন কিন্তু 3 ঘন্টার কাছাকাছি ভিডিও হয়ে যেত, তখন কি ভালো হতো? সেটা তোমরা যদি কমেন্টে বলো যে হ্যাঁ লাইন বাই লাইন বলে দিতে হবে, আমার কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো। তো তোমরা যদি করতে চাও তো সেটা কমেন্টে জানাবে। পয়েন্টগুলো দেখে রাখো, স্টার মার্কিং করা পয়েন্টগুলো, তার ব্যাখ্যা দেওয়া রয়েছে, ঠিক আছে? স্টার মার্কিং যেখানে দেখতে পাবে সেগুলো পয়েন্ট, ঠিক আছে? তো আমি পরপর করে স্ক্রল করে করে চলে যাচ্ছি। সারসংক্ষেপ দেখো নিচে দেওয়া রয়েছে, এটা স্টার মার্কিং নেই যেহেতু এটা উপসংহার, তো দেখে নাও। এরপর আসছি আমরা 7 দাগের প্রশ্নে, সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলন প্রসারে বিপিনচন্দ্র পালের কর্মধারা বিশ্লেষণ করো। এখান থেকে লিখবে চরমপন্থীদের আদর্শের প্রচার, পয়েন্ট এটা, তার ব্যাখ্যা এটা। পরবর্তী পয়েন্ট স্বদেশী ও বয়কট আন্দোলন। তারপরের পয়েন্ট জাতীয়তা, শিক্ষা ও স্বরাজ, তার ব্যাখ্যা। সাংবাদিকতা ও নেকলি, সাংবাদিকতা ও লেখনী, তার ব্যাখ্যা এটা পয়েন্টের। নিষ্ক্রিয় প্রতিরোধ। তারপর দেখো নেক্সট পরবর্তী উপসংহার, এখানে স্টার মার্কিং করা নেই, অর্থাৎ এটা যেহেতু সর্বশেষ লেখা, দেখে নাও। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, ভারতের ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গে মাউন্ট ব্যাটেনের প্রস্তাব আলোচনা করো। দেখো দেখে নাও যে দিকগুলো আলোচনা করা হয়েছে। প্রথম, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহের মধ্যে দেশ বিভাগ ও ডমিনিয়ন মর্যাদা, দেশ বিভাগ ও ডমিনিয়ন মর্যাদার ব্যাখ্যা দেওয়া রয়েছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সীমানা নির্ধারণ ও প্রদেশ বিভাজন, এর আবার দেখো সাব পয়েন্ট দেওয়া রয়েছে বাংলা ও পাঞ্জাব, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। সীমানা কমিশন, এটা পুরোটা একটা পয়েন্ট, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। গণভোটের ব্যবস্থা, এটা একটা পুরোটা পয়েন্ট, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে।
তারপর দেশীয় রাজ্যগুলির অবস্থান, এটা একটা পুরো পয়েন্ট, তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। ক্ষমতা হস্তান্তরের তারিখ এখানে দেখে নাও। তারপর দেখো পৃথক গণপরিষদ দেখে নাও এখানে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে যা যা ব্যাখ্যাগুলো দেখে দেখে লিখে নেবে। তারপরে প্রশ্ন যাব, আগে এটা দেখিয়ে দিই পুরোটা। 4 নাম্বার। আচ্ছা, তারপরে দেখো 8 নাম্বারের প্রশ্নে যাচ্ছি, অর্থাৎ 8 দাগের আর কি। পরবর্তী পেজ নাম্বার এসি 200। পরবর্তী পেজে চলো, পরবর্তী প্রশ্ন 8 দাগে দেওয়া রয়েছে, এসি 26 নাম্বার পেজে এসো। ভারতীয় গণপরিষদের উদ্দেশ্যগুলি বিবৃত করো, দেখে নাও এখান থেকে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি নোটসে। তোমরা যদি পিডিএফ চাও অবশ্যই আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে 2 টাকার মানে তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ চাও অবশ্যই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে কিনতে পারো 1 টাকার বিনিময়ে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তারপর দেখো নেক্সট পরবর্তী যা যা পয়েন্টগুলো দেখতেই পাচ্ছ, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন, হ্যাঁ, গণপরিষদের উদ্দেশ্য যেটা ছিল আর কি, তারপর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপরে পয়েন্ট হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠা, তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর দেখো নেক্সট জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, ব্যাখ্যা দেওয়া রয়েছে। ন্যায় বিচার ও অধিকার নিশ্চিত করা, এটার ব্যাখ্যা দেওয়া রয়েছে। সাম্য প্রতিষ্ঠা, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর দেখো সংখ্যালঘু ও অনাগ্রসর সুরক্ষা, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর দেখো বিশ্বশান্তি ও মানব জাতির কল্যাণের ব্যাখ্যা দেওয়া রয়েছে। হয়ে গেল, দেখো হয়ে গেছে। তারপর দেখো পরবর্তী আমরা যাব পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মানসার। দেখো এখান থেকে উত্তরটা লেখা রয়েছে। হ্যাঁ, দেখো পরবর্তীতে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পয়েন্ট আরম্ভ, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ, এবারে পয়েন্ট আরম্ভ স্টার মার্কিং করে। বিশ্ব দীর্ঘ মানে লিখিত সংবিধান, মানে বিশ্বের যত সংবিধান আছে তার থেকে দীর্ঘতম সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান, যত সংবিধান আছে পৃথিবীতে, ঠিক আছে? দেখেন তারপরে এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর দেখো পরবর্তী পয়েন্ট, নমনীয়তা ও অনমনীয়তা মিশ্রণ, দেখো ব্যাখ্যা দেওয়া রয়েছে। সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। এটা একটা গোটাটাই পয়েন্ট, ঠিক আছে? মানে পুরোটাই পয়েন্ট আর কি। দেখো আমি তোমাদের গাইয়া ল্যাঙ্গুয়েজ ইউজ করছি যাতে বোঝাতে সুবিধা হয়, কিছু মনে করবে না। তারপরে পয়েন্ট দেখো সংসদীয় শাসন ব্যবস্থা, দেখো এখানে বলা রয়েছে। তারপর দেখো নেক্সট মৌলিক অধিকার ও কর্তব্য, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর দেখো নেক্সট যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও এককেন্দ্রীকরণের প্রবণতা, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর দেখো পরবর্তী পয়েন্ট স্বাধীনতার মানে স্বাধীন বিচার বিভাগ, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে, ঠিক আছে? তারপর দেখো সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটার অধিকার, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। সর্বশেষ সার সংক্ষেপ বা উপসংহার নামে যেটা জানো এটা লিখে প্রশ্নটার উত্তরটা কমপ্লিট হবে। তারপর দেখো নেক্সট আমরা 9 দাগের প্রশ্নে যাব। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি অর্থাৎ 1972 খ্রিস্টাব্দে যেটা সম্পন্ন হয়েছিল, দেখেন উত্তরটা 1972, এক্স্যাক্ট কিন্তু ডেটা হচ্ছে 1971 ছিল, ঠিক আছে? ভারত পাকিস্তান যুদ্ধের পর আর কি, যেটা যুদ্ধটা হয়েছিল সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে 1972 সালে কিন্তু সিমলা চুক্তিটা স্বাক্ষরিত ছিল। কিন্তু ধরতে গেলে আমাদের 1971 থেকে ধরতে হবে, কারণ যুদ্ধটা হয়েছিল তো 2রা জুলাই 1972 সালের স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু মূল উপকেন্দ্র কিন্তু 1971 থেকে তোমাকে ধরে আসতে হবে, ঠিক আছে? এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার প্রধান প্রেক্ষাপটগুলি নিচে দেখো দেওয়া রয়েছে পয়েন্ট আকারে। সিমলা চুক্তি 1972 স্বাক্ষরের প্রেক্ষাপট, তার রিলেটেড আবার 1 নম্বর পয়েন্ট 1971 যুদ্ধের ফলাফল, যেমনটা বলেছিলাম যে 1971 থেকে আমাদেরকে ধরে আসতে হবে, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে এই পয়েন্টের। তারপর বিপুল সংখ্যক যুদ্ধবন্দী, ঠিক আছে, পিওডব্লিউএস যেটা। তারপর দেখো নেক্সট তার ব্যাখ্যা দেওয়া রয়েছে। পরবর্তী পয়েন্ট অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধার, ঠিক আছে? তারপর দেখো নেক্সট এগুলো আমি পরবর্তী সময় দরকার পড়ে সময় যদি থাকে একটা করে প্রশ্নগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে? কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক সমাধান, কেন তোমাদের এগুলো বোঝাতে হবে, না বোঝালে তোমরা অনেকটা কাঁচা থেকে যাবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা, এর ব্যাখ্যা দেবে। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে দেখো চুক্তির প্রধান শর্তগুলি এক নজরে। এবারে ছোট ছোট পয়েন্ট করে এগুলো সাব পয়েন্ট দেখে নাও। চুক্তির যে প্রধান শর্তগুলো বা মেন যে জিনিসগুলো ছিল সেগুলো দেখে নাও। 1, 2 এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে যে জায়গাটাকে, কাশ্মীরের যুদ্ধবিরতি রেখাকে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বলা হয়, তোমরা জানো। তারপর দেখো 3, তার এটা দেওয়া রয়েছে, এই অবধি লিখবে, ঠিক আছে? লিখলে কমপ্লিট হবে। এরপর আমরা অথবা প্রশ্নে যাবো। বলা রয়েছে ভারতের পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন কতখানি প্রভাব ফেলেছিল, দেখে নাও এখান থেকে লেখা রয়েছে। দেখো আমি যদি পুরো লাইন বাই লাইন বুঝাতে যাই না অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি শর্টকাট করে দিলাম। প্রথম থেকে কিন্তু আমি লাইন বাই লাইন বুঝিয়ে এসেছি, তোমরা দেখেছো, কিন্তু এর পরের ভিডিওগুলোতে কী কেসে যতগুলো পেজ আমি এরকম করেই করে দেবো। কিন্তু তোমরা যদি কমেন্ট করে বলো যে না লাইন বাই লাইন পড়ে রিডিং আকারে পড়ে শুনিয়ে দিতে হবে, তখন তাহলে আমি কিন্তু লাইন বাই লাইন পড়ে শুনিয়ে দেবো, নাহলে কিন্তু আমি এরপর থেকে এরকম করে দেবো যে কটা সেট রয়েছে এর পরে। এটা ফার্স্ট সেট, ঠিক আছে? দেখতে পেয়েছো আশা করি তোমরা। কথায় কথায় আমি এদিকে কথাও শুনতে থাকো, ওদিকে লেখাটাও দেখে খাতাতে লিখতে থাকো, তাহলে সমস্তটা কমপ্লিট হবে, ঠিক আছে? তারপর দেখো দ্বিপাক্ষিক কূটনীতির জয়, সিমলা চুক্তি ব্যাকেটে লেখা রয়েছে যেটা, এটাই হচ্ছে দ্বিপাক্ষিক কূটনীতির জয় হিসাবে সিমলা চুক্তিকে ধরা হয়, বা এর নাম সিমলা চুক্তি যাই বলো না কেন, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে দেখো। তারপরে দেখো নেক্সট প্রতিবেশী বা প্রথম মানে নাইবারহুড ফার্স্ট নীতির সূচনা, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে দেখো। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে মার্কিন ও চীন সম্পর্কে টানাপোড়ান, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর দেখো নেক্সট মানবিক কূটনীতি ও শরণার্থীর সমস্যা অর্থাৎ রিফিউজি যে প্রবলেমটা, তার ব্যাখ্যা দেওয়া রয়েছে দেখো। তারপরে দেখো এখানে তোমাদের একটু জিনিস লিখতে হবে। এইটা আমি আমার এক ছাত্রের খাতা থেকে তুলেছিলাম, কিন্তু ছবিটা একটু ফেটে গেছে। যাই হোক, প্রভাবের ক্ষেত্র। তারপরে দেখো আরেকটা বলা রয়েছে সেটা হচ্ছে কি না, পরিবর্তনের হচ্ছে ধরন, ঠিক আছে? পিডিএফে কিন্তু এরকম থাকবে না, পিডিএফে পুরোটাই এরকমই যে লেখাগুলো টাইপ করে লেখা দেখতে পাচ্ছ লেখা থাকবে। দেখে নাও এখানে বলা রয়েছে প্রভাবের ক্ষেত্র হচ্ছে পরিবর্তনের ধর্ম। আমি বুঝিয়ে দিচ্ছি এই জন্য তোমরা যাতে আগে থেকে বুঝে নিতে পারো কোথায় কী রয়েছে জিনিসটা। দেখো নিরাপত্তা, এখানে লিখবে যেটা এই ঘরটায়, সেটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি যে 2 ফ্রন্টের যুদ্ধের আতঙ্ক হ্রাস পায়, এই ঘরটা লিখতে হবে। তারপর দেখো কূটনীতি, এর পরিপ্রেক্ষিতে লিখবে যে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও হচ্ছে মানে দর কষাকষি বৃদ্ধি পায়। তারপর দেখো অর্থনীতি, লিখবে উত্তর পূর্ব ভারতের সাথে সংযোগ ও বাণিজ্যের নতুন পথ উন্মুক্ত হয়।
উপসংহার দেবে সবশেষে লিখলে এই প্রশ্নটার কমপ্লিট উত্তর লেখা। এরপরে আমরা যাব ব্যাখ্যামূলক প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় বিভাগ হতে। প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, এখানে একটা প্রশ্ন উত্তর দিতে বলেছে। আছে তোমার এখানে দুটো প্রশ্ন, কিন্তু তার মধ্যে 10 নাম্বার যে মানে 10 এর দাগে যে প্রশ্নটা, 10 নাম্বারের প্রশ্ন বলছি এটা, মানে 10 এর দাগে যেহেতু 10 নাম্বারের জন্য বললাম। এখানে দুটো প্রশ্ন আছে, কাটিং প্রশ্ন 4 করে। দেখো, ভারতের জাতীয় কংগ্রেসে নরমপন্থী 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকলাপ পর্যালোচনা করো, এটা একটা প্রশ্ন 4 নাম্বারের। আর এদের ব্যর্থতার কারণগুলি লেখো, এটা একটা প্রশ্ন 4 নাম্বারের। এই নিয়ে 8 নাম্বার দেখে নাও, এখান থেকে উত্তরটা লেখা রয়েছে 1885 খ্রিস্টাব্দের পর থেকে 1905 এরকম করে লেখা রয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে এই যে এইখানটায়, তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে যেটা আবেদন নিবেদন নীতি। ঠিক আছে, আবেদন নিবেদন নীতি লিখবে, বিধান। তো এবারে আসো 10 এর দাগের প্রশ্ন, বিভাগ্য ব্যাখ্যামূলক প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে দেখো 10 এর দাগে যে প্রশ্নটা, ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকলাপ মানে পর্যালোচনা করো বা আলোচনা করো, একই কথা, এটা 4 নাম্বার। এদের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো বা উল্লেখ করো, একই জিনিস বা একই কথা এরকম ঘুরে ফিরে দিতে পারে, তো সেই জন্য বললাম। তো এটা 4 নাম্বার। এই নিয়ে 4 4 8, এটা একটা কাটিং প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, 8 নাম্বারের কিন্তু 4 4 করে দিয়েছে, মনে রাখবে। তো দেখে নাও উত্তরটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে, স্টার মার্কিং দিয়ে যে পয়েন্টটা লেখা রয়েছে, আবেদন নিবেদন নীতি এর ব্যাখ্যা দেওয়া রয়েছে, সাংবিধানিক সংস্কারের দাবি এর ব্যাখ্যা দেওয়া রয়েছে, পরপর করে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো অর্থনৈতিক সমালোচনা এর আবার ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটা স্টপ করে লিখে নেবে। তারপরে পয়েন্ট দেখো জনমত গঠন ও প্রচার, হ্যাঁ এর ব্যাখ্যা দেওয়া রয়েছে, সীমাবদ্ধতা ও মূল্যায়ন এর ওপর ব্যাখ্যা দেওয়া রয়েছে। দেখো পরপর করে, তো তোমরা দেখে দেখে লিখে নেবে। ঠিক আছে, তো তারপর দেখো এবারে হচ্ছে পরবর্তীতে দেখো আরেকটা প্রশ্ন ছিল যে কাটিং প্রশ্ন, যেহেতু বলেছি দেখো এদের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। হ্যাঁ, ব্যর্থতার কারণগুলি যে দেখো কী কী কারণে ব্যর্থ হয়েছিল। দেখো এখানে প্রথম পয়েন্ট জনভিত্তির অভাব, জনভিত্তির অভাব মানে অ্যাওয়ারনেস, জনসাধারণের মধ্যে সেটার অভাব। তারপর দেখো আবেদন নিবেদন নীতির সীমাবদ্ধতা, সবগুলো পয়েন্টে কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে, আমি জাস্ট পয়েন্টগুলো পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছি প্রশ্নের। তারপর দেখো ব্রিটিশ শাসনের প্রকৃত স্বরূপ উপলব্ধির ব্যর্থতা এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপর দেখো নেক্সট হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। ঠিক আছে, যেহেতু 4 নম্বরের প্রশ্ন 4টা থেকে 5টা পয়েন্ট করবে, তোমরা সবসময় শব্দ সংখ্যার উপর জোর দিবে, কত শব্দ সংখ্যার মধ্যে রাখতে বলেছি, কিন্তু এক্ষেত্রে তোমাদের 10 দাগের প্রশ্নগুলোর বা ইতিহাস বিষয়টা দেখছি যে কোথাও শব্দ সংখ্যা উল্লেখ করেনি, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে উল্লেখ করেছে। কোনোটায় 150, কোনোটায় 400, কোনোটায় 450 এরকম করে শব্দ উল্লেখ করে দেয়। ঠিক আছে, তারপর দেখো সাংগঠনিক দুর্বলতা, এই পয়েন্টটা তো বললাম। তারপর দেখো নেক্সট মানে চরমপন্থীদের উত্থান ও সরকারি দমন নীতি এর পরিপ্রেক্ষিতে এটা লিখবে, মানে ব্যাখ্যাটা দেবে। তারপরে দেখো ঐতিহাসিক গুরুত্ব, এটা একটা ছোট্ট করে লিখতে হবে তোমাদেরকে, এরকম করবে, বা এখানে চাইলে কোনো একটা চিহ্ন অ্যাড করতে পারো, আমি জাস্ট এরকম লিখে পেনে রেখে দিয়েছি তোমাদের জন্য, এর ব্যাখ্যা দেবে। তারপর দেখো নেক্সট অথবা প্রশ্নে যাবো, তেজ প্রশ্ন, অর্থাৎ না আরও একটা আছে অথবা দিয়ে। আচ্ছা, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানগত দিক থেকে কী প্রভাব ফেলেছিল, মানে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির যে উত্থানটা, সহজভাবে বলতে গেলে এটাই প্রশ্ন। তো দেখো এখানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। ঠিক আছে, গান্ধীজির গুণগত প্রভাব, মানে ভারতীয় রাজনীতিতে যে গান্ধীজির গুণগত প্রভাবগুলো পড়েছিল তার পয়েন্ট আবার দেওয়া রয়েছে সাব পয়েন্ট। দেখো আন্দোলনের গণতান্ত্রিকরণ, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, এগুলো সাব পয়েন্ট ওই মূল পয়েন্টের। ঠিক আছে, তারপর দেখো নতুন আদর্শের প্রবর্তন, অর্থাৎ সত্যাগ্রহ ও অহিংসা, যেটা দেখো এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। তারপরে দেখো নেক্সট পড়া রয়েছে অসাম্প্রদায়িক ঐক্য, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। দেখো এখানে গঠনমূলক কর্মসূচি এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট বলা রয়েছে জাতীয় কংগ্রেসের রূপান্তর, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে, এগুলোই হবে। তারপর দেখো সেম এখানে দুটো ছক করবে, ক্ষেত্র পরিবর্তন, এটাও ফেটে গেছে, কিছু করা নেই। দেখো মানে বড় করে দেখাচ্ছি, জুম করে দেখাতে গেলে ফেটে যাচ্ছে। দেখো আমি যদি ছোটো করে দিই, দেখো কত সুন্দর লেখাটা হবে। দেখো আমি ছোটো করে দিলাম, দেখতেই পাচ্ছ অনেকটাই হয়েছে, আমি জুম করার সঙ্গে সঙ্গেই ফেটে যাচ্ছি। দেখো ক্ষেত্র পরিবর্তন, এরকম দুটো ঘর করবে, আমি মুখে বলে দিচ্ছি, শুনে নাও। তারপরে লিখবে আন্দোলনের প্রকৃতি, কী লিখবে যে প্রথমে ঘরে লিখবে যেটা পরিবর্তনের ক্ষেত্রে, যে অভিজাত আন্দোলন থেকে গণহত্যা আন্দোলন, মানে অভিজাত আন্দোলন প্রথমের দিকে হবে আরম্ভ, তারপরে সেটা পরবর্তী সময় গণহত্যার আন্দোলনের রূপ নিয়ে নেয়, এটাই বলা রয়েছে আর কি, বা এটাই বোঝাতে চাওয়া হয়েছে। পদ্ধতি দেখো পরিবর্তনের ঘরে লিখবে যেটা আবেদন নিবেদন থেকে প্রত্যক্ষ সংগ্রামে, অর্থাৎ সত্যাগ্রহের দিকে পরিবর্তিত হওয়া। মূল ভিত্তি ক্ষেত্রে ঘরে লিখতে হবে, পরবর্তী পয়েন্ট তার ব্যাখ্যাটা দিতে হবে, পরিবর্তনের ঘরে যে গ্রাম ও সাধারণ মানুষের অংশগ্রহণ। তারপর দেখো লক্ষ্য সর্বশেষ দিবে, এটা লিখতে হবে যে কেবল মনস্তান্ত্রিক সংস্কার নয়, ঠিক আছে, মনস্তান্ত্রিক সংস্কার নয়, পূর্ণ স্বরাজ, সামাজিক মানে মুক্তি, এটাই লিখতে হবে। তারপর দেখো উপসংখ্যা দেবে, উপসংখ্যা দিলে এই লেখাটা শেষ হবে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখবো, অথবা প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন বলা রয়েছে যে তিলক ও বেসান্তের নেতৃত্বে হোমরুল আন্দোলন কীভাবে ঘনীভূত হয়েছিল। দেখো এই প্রশ্নটার উত্তরটা লিখবে, দেখে নাও। এখানে আমি কিন্তু কোনো প্রশ্নের লাইন ধরে ধরে আলোচনা করলাম না, কিন্তু প্রথম থেকে আমি কিন্তু তোমরা দেখলে যে ফার্স্ট কত মিনিট ফার্স্ট কয়েকটা প্রশ্ন আমি লাইন ধরে ধরে আলোচনা করেছিলাম, ভাবলাম যে না লাইন ধরে ধরে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এমনিতে এইরকমই পয়েন্টগুলো শুধু দেখিয়ে দিচ্ছি, তাতেই দেখতেই পাচ্ছ 20-25 মিনিটের মতন ভিডিওটা হয়ে যাচ্ছে। তো মানে কীরকম কী হবে তো আমি বলতে পারছিলাম না, তো তার জন্য আমি এরকম করে দিলাম। এরপরের দিন থেকে কিন্তু এরকমই জাস্ট পয়েন্টগুলো দেখে দেবো, তোমরা উত্তরটা খাতাতে লিখে নেবে। এই ছিল আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট সেট নিয়ে। যেহেতু তোমাদের বড় প্রশ্নের উপর পরীক্ষা, ইউটিউবে এইরকমই আশা করি কেউ দেখাবে না, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখো। নোটসটা নিতে গেলে কিন্তু তোমাকে 1 টাকা দিয়ে এই পিডিএফটা নিতে হবে। ঠিক আছে।